বাচ্চা কোলে রাখা যতটা ভালো লাগা ঠিক ততটাই কষ্টজনক। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমর ঝিমঝিম করে। আদ্রিতারও তেমন হয়েছে। এই মুহূর্তে মনে হয়েছে কোমরখানা ভেঙেই গিয়েছে। বাবুটা কোলের মধ্যে আরামসে ঘুমোচ্ছে। পিঠ চুলকানোর অভাবে সয়ে গিয়েছে। সেই যে অহনা এবং আতিয়া বেগম ঢুকেছে কক্ষে আর বের হওয়ার নামই নিচ্ছে না। বিরক্ত আদ্রিতা বিড় করে বলে, তোকে আমি কখনোই কোলে নিব না রে বাচ্চা। তোর মা নানু আর মামা বড্ড পাষাণ। তারা কি আমাকে রোবট ভাবে? আশ্চর্য। তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। সে মূলত ডিনার করতে নেমেছে। এভাবে আদ্রিতাকে একা বসে থাকতে দেখে যেন হাতে চাঁদ পেয়ে গেল। টি শার্ট খানা টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় আদ্রিতার পাশে। আদ্রিতা, কি করছো? এতক্ষণ হতাশায় ডুবে থাকা আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে একটু সরে সিয়ামকে বসার জায়গা করে দেয় এবং বলে, সিয়াম ভাই, বসুন আমার পাশে। সিয়াম হাসি মুখে বসে পড়ে। ওকে একটু কোলে নিন ভাইয়া, আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে। সরল সিয়াম আদ্রিতার থেকে নিয়ে নেয় বাবুকে। প্রথমবার নয়, এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার, তাই খুব একটা অসুবিধা হলো না। আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয়, তারপর বলে, ওরে হো সিয়াম ভাই, আমি কোনো কসাই এর আস্তানায় এসে পড়লাম? এখানকার কারোরই মানবিকতা নেই। মানবিক শব্দটার মানেও বোধহয় তারা জানে না। সিয়াম নিজেও চেষ্টা করে মানবিকতা মানে কি। শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে। চতুর আদ্রিতা কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে সিয়ামের সামনে দাঁড়ায় এবং বলে, বাই দ্য ওয়ে, আপনি জানেন মানবিকতার মানে? শুকনো ঢোক গিলে সিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা সিয়ামের পাশে বসে সিরিয়াস ভঙ্গিমায় বলে, আপনি খুব ভালো সিয়াম ভাই। লাজুক হাসে সিয়াম। লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে। আদ্রিতা তাকে ভালো বলল মানে? গলে যাচ্ছে, পটে যাচ্ছে। সিয়ামকে পছন্দ করছে। খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে, তারপর বিয়ে। উফ, আর ভাবতে পারছে না সিয়াম। লজ্জায় মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। এভাবে বলিস না আদ্রিতা, আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবেই। আপনি বড্ড সরল, সোজা এবং বোল্ড। মানবিকতার মানে জানেন না। ছিহ ছিহ, লজ্জা পাওয়াই উচিত আপনার। সুইসাইডও করতে পারেন। সিয়ামের হাসি মাখা মুখখানা মুহূর্তেই কালো হয়ে যায়। কাদো কাদো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আদ্রিতা গালে হাত দিয়ে মুচকি হেসে বলে, মানবিকতা জানে হচ্ছে আমার আসিফ আদনান। কি যে কিউট উনি। জানেন, কয়েকদিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল। কতটা মানবিক একবার চিন্তা করুন। সিয়াম চিন্তা করে, হাত ধরে নাম্বার লিখে দিলেই মানবিক হওয়া যায়? তাহলে তো আজকে থেকে সিয়াম মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে। প্রতিটা মেয়ের হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে। তারা নিশ্চয় বীর পুরুষ ভাববে সিয়ামকে। আসিফ আদনানকে আদ্রিতা? কে আবার আমার ফিউচার বাচ্চার বাবা? বর্তমান বয়ফ্রেন্ড? আমার ক্রাশ, আমার হিরো, আমার সুপারস্টার, আমার কলিজার টুকরো, আমার ভালোবাসা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার নাড়িভুড়ি, আমার হৃদয়, আমার। বুঝেছি বুঝেছি বুঝেছি। আদ্রিতা মুচকি হেসে থেমে যায়। গাল ফুলায় সিয়াম। মানে এইটুকুনি মেয়ে এখনো নাক টিপলে দুধ পড়বে, তার নাকি বয়ফ্রেন্ড আছে, আবার বিয়েও হয়েছে। কি একটা অবস্থা! এইসব মেয়েদের জন্যই সমাজটা উচ্ছনে চলে যাচ্ছে। দামড়া দামড়া ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না। এদের একটা বিহিত করা দরকার। সিয়ামের ভাবনার মাঝেই বাবুটা উচ্চস্বরে কেঁদে ওঠে। আদ্রিতা কোলে তুলে নেয় এবং অহনার কক্ষের দিকে পা বাড়ায়। অসহায় সিয়াম মুখ গোমরা করে বসে থাকে। ক্লাবে ড্রিঙ্কের গ্লাস হাতে বসে আছে আবরার। একটা চুমুকও দেয়নি এখন পর্যন্ত। সিয়াম অনবরত চুমুক দিয়ে যাচ্ছে। ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ড্যাপ ড্যাপ করে। আবরারের ভয়ে এখানে থেকে সরতে পারছে না। আমান গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। আর আহাদ একটু পর পর হাই তুলছে। মারাত্মক ঘুম পাচ্ছে তার। এখানে আসার মোটেও ইচ্ছে ছিল না। শুধুমাত্র ওরা এসেছে বলেই সে এসেছে। দীর্ঘক্ষণ নীরবতা পালন করে সিয়াম বলে ওঠে, ভাই, জীবনটা বাপ্পারাজের মতো হয়ে গিয়েছে। যার দিকে তাকাই তারই বিয়ে হয়ে যায়। ইভান বলে, লাস্ট বার আদ্রিতার দিকে তাকিয়েছিলি?
আর সে আগে থেকেই ম্যারিড ছিল। তো শুধু ম্যারিড? বয়ফ্রেন্ড আছে তার, আসিফ আদনান। সে নাকি আবার সুপারস্টার। আহাদের ঘুম ছুটে যায়। ইভান মনোযোগ দেয় সিয়ামের পানে। আর আমান চেয়ার থেকে পড়েই যাচ্ছিল প্রায়। কি বলছিস মামা? সিয়াম দীর্ঘশ্বাস ফেলে। এবং তখনকার ঘটনা ওদের বলে। এবার আব্রাম ড্রিঙ্কের গ্লাসে চুমুক দেয়। এক চুমুকে গোটা গ্লাস ফিনিশিং করে। ইভান গালে হাত দিয়ে বলে, ঘটনা তো বুঝলাম না। আবরার বলল সে তার বউ। সে বলছে তার বয়ফ্রেন্ড আছে। 2-2-4 না হয়ে 8 কেন হয়ে যাচ্ছে? বুঝতে পারছি না কিছু। সিয়াম বলে, ঘটনা হচ্ছে আবরার আর আদ্রিতার বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি। ওরা। হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার। মুহূর্তেই কাচের গ্লাস ভেঙে গুড়িয়ে যায়। কিছু সংখ্যক কাচ ঢুকে পড়ে আবরারের হাতে। গল গল করে রক্ত ঝরতে থাকে। চিন্তিত সিয়াম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে তো আরেক পলকে গোটা ক্লাবটাকে পর্যবেক্ষণ করছে। ওই তো স্টেজে 10-12টা মেয়ে নাচছে। কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে। কিছু মেয়েরা ড্রিঙ্ক করছে। বাই এনি চান্স আবরার কি এটা দেখে গ্লাস ভাঙল? নাকি তার শক্তি দেখালো? নাকি আদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করল? কোনটা হতে পারে? ইভান অতি দ্রুত নিজ পকেট হতে রুমাল বের করে আবরারের হাতে চেপে ধরে। আমান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আবরারকে হাজারখানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না, ঢের জানা আছে ওদের। তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না। আহাদ আবার হাই তুলে। তার ঘুমের রেশ আবার চলে এসেছে। এই মুহূর্তে একখানা বালিশ আর খাট পেলেই নিমিষেই ঘুমের দেশে পাড়ি জমাতে পারত। সিয়াম গালে হাত রেখে আবরারের পানে ঝুঁকে এবং সরল স্বরে শুধায়, আর ইউ জেলাস আবরার? আদ্রিতার বয়ফ্রেন্ড আছে শুনে হট হয়ে গেলি? আহাদ পুনরায় হাই তুলে বলে, আরে হো ধুর। আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না। তাই ওদের অ্যাটেনশন পেতে এমনটা করল। ইভান একখানা গ্লাস তুলে নেয়। নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে, ভাই পারছি না কোনো। ভাঙে না তো? সিয়াম গাট্টা মারে ইভানের কপালে এবং বলে, বেড পারফরম্যান্স না করা অবধি ভাঙবে না রে পাগলা। আমান বলে, আমাদের আবরার তাসনিন শত শতবার বেড পারফরম্যান্স ভালো করেছে নাকি? আমার তো মনে পড়ে না। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ওইসব গোপন কার্যকলাপ তোকে দেখি করবে? ইডিয়েট। আমান কিছু বলতে যাবে তার আগেই আবরার দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে। সিয়াম দৌড় দেয় আবরারের পেছনে। হতাশ নয়নে ইভান, আমান এবং আহাদ তাকিয়ে থাকে। রাত আনুমানিক 2 বাজে। আদ্রিতার প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে 2-3 বার খাওয়ার স্বভাব তার। এই যেমন সন্ধ্যার একটু পরেই একবার খাবে, তারপর 10টা নাগাদ একবার এবং 2টা-3টার দিকে একবার। আদ্রিতার মতে জীবন মানেই খেতে হবে। খেতে হবেই মানে জীবন। সর্বক্ষণ খেতে থাকো আর গোলুমলু হও। খাওয়া ছাড়া এই জীবনে আর কিছুই নেই। আদ্রিতার সাথে এনিও খেতে উঠে পড়েছে। বোধহয় তারও খিদে পেয়েছে। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে। যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুইজারল্যান্ড এও বিদ্যুৎ চলে যায়। না হো দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটাও নয়, বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশও পেয়েছে। হতাশ আদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে। পা নাড়িয়ে নাড়িয়ে জুতো খুঁজে এবং পেয়েও যায়। বালিশের পাশে ফোন রয়েছে, বেমালুম সে কথা ভুলে গিয়েছে আদ্রিতা। ওই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে বাবার সাথে কথা বলবে বলে। কিন্তু কল করেছিল আসিফ আদনানকে। বিদেশি নাম্বার থেকে কল করার আসিফ বোধহয় জানতেই পারেনি কে কল করেছে। তাই রিসিভই করল না। একটুখানি মন খারাপ হয়েছিল আদ্রিতার। পরমুহূর্তেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে। টেক্সট করে, আমি আদ্রিতা। বিদেশে চলে এসেছি। ফ্রি হয়ে কল করিয়েন গু। এমিকে কোলে নিয়ে কানার মতো হাতুড়িয়ে হাতুড়িয়ে রুম হতে বের হয়। ঘুটঘুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া দেয়। এবার আদ্রিতা কিচেন অবধি যাবে কিভাবে? অ্যানিও বোধহয় ভয় পেল। তাই উচ্চস্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে গু। আদ্রিতা চট জলদি চেপে ধরে অ্যানির মুখ। হুঁশিয়ার দিয়ে বলে, চুপ কর বেয়াদব। এই বাড়িতে একটা গন্ডার আছে। তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে।
খেপা ষাঁড়ের মতো হুঙ্কার তুলে ধমক দিবে। একবারও ভাববে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা আদ্রিতা মূর্ছা যেতে পার। বাকিটা শেষ করার আগে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় আদ্রিতা। ছিটকে পড়ার আগেই এক জোড়া শীতল হাত জাপটে জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। এক জোড়া অধর এসে ঠেকে আদ্রিতার কপালে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেয়েলি কায়া বিড়াল ছানাটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মিউ শব্দে। আবরার আদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায়। চাপা গম্ভীর স্বরে শুধায়, এখানে কি চাই? আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, বাঘের কাছাকাছি চলে এসেছে। এখন অন্ধকার ভূতপিত কোনো কিছুই ভয় নেই। বাঘ ঠিক ধিসুম ধিসুম করে সবগুলো বৃন্দাবন পাঠিতে দিতে সক্ষম হবে। আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয়, আর বলিয়েন না, সুইজারল্যান্ড আমার বার দেশ। এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো, অউন্নত দেশ একটা। আর আপনাকেও বলি হারি, এত বড় বাড়ি কিনেছেন, একটা জেনারেটর কিনতে পারেননি? সেসব বাদ দিলাম, একটা চার্জার লাইট তো কিনতে পারেন। বেচারা আমি। বাকিটা শেষ করার আগেই বাড়িটা কানায় কানায় আলোকে হয়ে যায়। আশ্চর্য! আদ্রিতা খানিকটা ঘুরে ঘুরে দেখে পরপরই খুশি হয়ে বলে, এই তো কারেন্ট চলে এসেছে। আমার না ভীষণ খিদে পেয়েছে, খেয়ে আসি। ঠিক আছে বড় ভাই, বলেই অ্যানিকে কোলে তুলে নেয় এবং গটগট পায়ে নেমে পড়ে নিচে। বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে। কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করে হবে। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ডিসগাস্টিং। ভীষণ সুস্বাদু খিচুড়ি। পেট পুড়ে খেয়ে ঢেকুর তুলে আদ্রিতা। অ্যানিকেও দিয়েছিল, সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটে পুটে খেয়েছে। এবার দুজনেরই পেট ঠান্ডা হয়েছে। বেসিনে থালা রেখে আসার পথে খেয়াল করে তার টি-শার্টে রক্ত লেগে আছে। এ বাবা, রক্ত আসলো কোথা থেকে? চিন্তিত আদ্রিতা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করে, কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? অতঃপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল। বাই এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে? তার কি হাত কেটেছে? উদার মনের আদ্রিতার মায়া হয়, সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। অ্যানিকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে যেতে নেয় আবরারের রুমের দিকে। মাঝপথেই দেখা হয় সিয়ামের সাথে। সে সবেই বাড়িতে ঢুকল। আদ্রিতা বলে ওঠে, সিয়াম ভাই, খেপা ষাঁড়ের কি হাত কেটেছে? মিনিট দুয়েক সময় লাগে সিয়ামের বুঝতে। খেপা ষাঁড়টা আসলে কে? যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহ, মারাত্মক নাম দিয়েছে তো। বাহ আদ্রিতা, সুন্দর নাম দিয়েছ তো। রাখুন সুন্দর নাম। কেটেছে কি না বলুন। কাটেনি তো। আবরার তাসনিম কাচের ড্রিঙ্কের গ্লাস মুঠো করে ধরেছিল। ব্যাস, গ্লাস ভেঙে গুড়িয়ে গেল আর কিছু সংখ্যক কাচ তার হাতেও ঢুকে গেল। আঁখি পল্লব বড় বড় হয়ে যায় আদ্রিতার। খেপা ষাঁড় তাহলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে? দেখতে শুনতে খারাপ না, হিরো হলেও হতে পারে। তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হনুমানের মতো ব্যবহার করে। একবার হিরো হয়ে গেল তো সে আসমানে উড়বে। ভাই আমি যাচ্ছি। হ্যাঁ, তার হাতটা দেখে আসি। সিয়াম কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় আদ্রিতা। একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে। অ্যানিকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায়। ব্যাস, খুলে যায়। আদ্রিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয়। সাথে সাথেই স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে সে? ছিহ ছিহ ছিহ, লোকটা এত অশ্লীল। আদ্রিতা একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে। শত হোক ভাই তো। পরমুহূর্তেই ভাবে গু আদ্রিতা দেখে নে, এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না। অশ্লীল জিনিসের সকলেরই নজর বেশি। একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছে করেই চোখ দুটো সেদিকে চলে যায়। এটা আদ্রিতার ক্ষেত্রে নাকি সকলের ক্ষেত্রেই জানা নেই তার। শুধু জানে এই মুহূর্তে দৃষ্টি সরাতে মন চাচ্ছে না। মন বলছে খু দেখতে থাকো, দেখতে থাকো। এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না আগে। আর মস্তিষ্ক বলছে খুচি হো আদ্রিতা, তোর না বয়ফ্রেন্ড আছে? তুই না অন্য একজনকে ভালোবাসিস? তাহলে পরপুরুষের পানে নজর দিচ্ছিস কি করে? লজ্জা নেই তোর? আবরার তাসনিম নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে। শার্ট দীর্ঘক্ষণ আগেই খুলে ছুঁড়ে মেরেছে কোথাও একটা। আশেপাশে দৃষ্টি ফিরিয়ে শার্টের হদিস পায়নি আদ্রি। আর জিন্স খানাও এইমাত্র খুলে ফেলল। এখন তার পরনে ছোট্ট প্যান্ট, ধবধবে ফর্সা শরীর।
কোথাও লোমের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে। গোলাপি অধরে ভীমরুল কামড়েছে, মনে হয় লাল লাল দেখাচ্ছে এবং একটু ফোলা ফোলা। ঠোঁট মেলে হাসতে সে জানে না। চাপ দাড়িতে কণ্ঠ নালীর উঁচু জিনিসটা ঢেকে ফেলেছে। বুকের দুই পাশে দুটো কয়লা, তারপর তার একটু নিচে নাভিকুণ্ডল। ওয়ান টাইম একখানা ব্যান্ডেজ লাগানো পেটের বা পাশে। গোটা গায়ে এবং পিঠে অনেক অনেক ছোট ছোট ক্ষত, যেন 1971 সালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিল। তখন বুলেটের আঘাত কিংবা ছড়ি লাঠির মা ইর পড়েছিল সর্ব অঙ্গে। আদ্রিতা ফ্যাল ফ্যাল নয়নে খানিকক্ষণ তাকিয়েই থাকে, অনেকক্ষণ। অতঃপর বিড়বিড় করে বলে, একটা মানুষকে আদর করে হাতি ডাকি, তাই বলে তাকে হাতির মতোই দেখতে হতে হবে? এটার কোনো মানে হয়? নির্লজ্জ আদ্রিতা নিজ দৃষ্টি টেনে হিচড়ে সরিয়ে নেয় আবরারের পান হতে। মাথাখানা বের করে আনে দরজার হাতল থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে শরীরে জড়িয়ে রাখা ওড়নাখানা মাথায় পেঁচিয়ে ভদ্রশব্দ মেয়ে হয়ে নেয়। অতঃপর মনে পড়ে অ্যানির কথা। তখন তো অ্যানিকে নামিয়ে দিয়েছিল। দুষ্টুটা আবার কক্ষে ঢুকে পড়ল না তো? চিন্তিত আদ্রিতা পুনরায় অ্যানির খোঁজে কক্ষে উকি দিতে উদ্ধত হয়। তখনই নজর পড়ে ফ্লোরে। লুচু আদ্রিতার লুচু বিড়াল আরাম করে শুয়ে আবরারকে চেঞ্জ করতে দেখছে। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, না নিজে মানুষ হতে পারলাম আর না তোকে মানুষ করতে পারলাম। আমার মতো চরিত্রের গুণ কোথা থেকে পেলি রে সোনা? অ্যানির পা টেনে তাকে সরিয়ে দিতে চায়। বিরক্ত হয় বিড়ালটি। কেমন করে তাকায় আদ্রিতার পানে। হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে বোঝায় উইসে দেখবে গু। আদ্রিতা বোধহয় বুঝল না, তাই কোলে নিতে যায়। চালাক অ্যানি মালিকের হাতে খামচি কেটে ঢুকে পড়ে কক্ষে। আদ্রিতা ভেংচি কাটে। বিড়বিড় করে বলে, কি তোকে সহ আমাকে একদিন নির্লজ্জ বেহায়া তকমা লাগিয়ে অন্য দেশ সুইজারল্যান্ড থেকে জুতো পেটা করে তারাবে আতিয়ার হাতির বাচ্চা ছেলে আবরার হাতি ওরফে গোলামের পুত দেখে নিস তুই গু। আদ্রিতা বেমালুম ভুলেই বসেছিল সে আসলে কেন এসেছিল এই কক্ষের পানে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ে। তারপর মনে পড়ে অ্যানিকে রেখে চলে গেলে বাঘ মামা বিড়াল মেরে দিবে। শুকনো ধোপ গিলে আদ্রি এবং পরপরই দরজায় টোকা দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া। ভালো আছেন? আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি। অনুমতি পেলে ঢুকব। কৃপা করিয়া ঢুকিবার অনুমতি প্রেস করুন বাঘ মামা থুক্কু জাহাপনা। ভেতর থেকে গম্ভীর স্বরে জবাব আসে, এতক্ষণ উকি ঝুঁকি মারার সময় পারমিশন নিয়েছিলে? চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয় আদ্রিতার অবস্থাও তেমন হয়েছে। উজ্জ্বল মুখখানা পাংশুটে হয়ে গিয়েছে। লোকটা তো এই দিকে তাকায়ও নি। তাহলে কি করে বুঝল? বার কয়েক শুকনো ঢোক গিলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে। পরপরই মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ জাগে। অজ্ঞতা ইনোসেন্ট ফেস করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভেতর। কপালে ভাঁজ ফেলে আখিপল্লব ছোট ছোট করে নিরপরাধের সুরে জবাব দেয়, আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে, আপনার ফুলো ফুলো বডি দেখতে নয়। আর উকি দিয়ে হাতই দেখছিলাম, অন্য কিছু নয়। আমার চোখ খুবই ভালো। আপনি যে নেংটু প্যান্ট পরেছিলেন সেটা একদমই দেখেনি। আদ্রিতার ভাষণ শুনতে শুনতে কাবাডের পানে এগোয় আবরার। শান্ত ভঙ্গিমায় কাবাড খুলে কালো রঙের টি শার্ট বের করে এবং পরপরই গায়ে জড়িয়ে নেয়। বিরক্ত হয় আদ্রিতা। আর একটু থাকতো খালি গায়ে। ফুলো ফুলো মার্সেল ভাজ ভাজ বুক দেখতে দারুণ লাগে তার। শাহরুখ খানের বডি দেখে কতবার ক্রাশ খেয়েছে। এবং শক্ত না নরম ছুঁয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয়ে। অ্যানি আবরারের পেছন পেছন ঘুরছে। সে যেদিকে যাচ্ছে সেও সেই দিকে যাচ্ছে। মনে মনে তারও ইচ্ছে জেগেছে আবরারের কোলে ওঠার, ছুঁয়ে দেওয়ার। নিজের লালন পালন করা বাচ্চাটির মনোভাব বুঝতে 2 সেকেন্ডও সময় লাগে না আদ্রিতার। সে বাঁকা হেসে আওড়ায়, ওরে হ আমার অ্যানি, একটু লজ্জা শরম বাঁচিয়ে রাখছো না? মায়ের মতো হোস না গে। নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পায় তার ঠিক নাক বরাবর আবরার দাঁড়িয়ে আছে, বুকে হাত গুজে। আদ্রিতা মাথা উঁচু করে এক পলক তাকায় আবরারের পানে। পরপরই কেবলা হাসি দিয়ে বলে, এখন তাহলে যাই ভাইয়া? অনেকক রাত হলো, ঘুমব। ডিস্টেন্স মেইনটেইন করে চলবে আমার থেকে। ফারদার আমার সামনে আসবে না। তোমাকে আমার পছন্দ। আবরারকে কথা শেষ করতে না দিয়ে আদ্রিতা বলে ওঠে, আপনাকেও আমার পছন্দ না। আপনার সামনে আসার ইচ্ছেও নেই। জাস্ট মানবতার খাতিরে এসেছিলাম।
এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসব না। যত সব আজাইরা ঢং। মুখ বাঁকিয়ে মুহূর্তেই প্রস্থান করে আদ্রিতা। অ্যানি কি বুঝল কে জানে, সেও সুরসুর করে মালিকের পেছনে চলে যায়। আবরারের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মেলল বোধহয় এবং পরপরই সেটা মিলিয়ে যায়। আতিয়া বেগম ছেলের সাথে ভালোমতো 2 দণ্ড কথা বলতে পারেনি এখন পর্যন্ত। পারেনি বলতে আবরার তাকে সময় দিচ্ছে না। এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল, কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই। গোটা বাড়িতে কোথাও নেই, মানে সে চলে গিয়েছে। হতাশ আতিয়া মন খারাপ করে কিচেনে ঢোকে রান্না করতে। অহনা এবং তার বাচ্চা সোফায় বসে আছে। মা মেয়ের এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না, তবুও বাচ্চাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে। আর অবুঝ শিশু হাসছে। আদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে। তার জীবনে অনেক না পাওয়া রয়েছে। মন খারাপের অনেকগুলো কারণ আছে, কিন্তু কখনোই তার মন খারাপ হয় না, কখনো কান্না পায় না। 13 বছর বয়সে মা মারা গিয়েছে। মাকে কবরে শুইয়ে রেখে আসার 3 ঘণ্টা বাদেই বাবার দ্বিতীয় বিয়ে কথা শোনে আদ্রিতা। জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে। হয়তো সেই খবর জানতে পেরেই মা পরলোক গমন করেছে। না হলে ভালো মানুষ কখনো হঠাৎ করে মারা যেতে পারে? মা হারা আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। তাই সেদিন আদ্রিতার দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল আতিয়া বেগমের কাঁধে। কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য আতিয়া বেগম এর সাথে বেঁধে দেওয়া হয়েছিল আদ্রিতাকে। বলা বাহুল্য, আতিয়া বেগম কখনোই দায়িত্ব হেলাফেলা করেনি। মায়ের মতো আগলে রেখেছে তাকে। চাওয়া পাওয়া সবটা পূরণ করেছে এবং এখনও করছে। প্রতি মাসে বাবা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাঠায় আদ্রিতার অ্যাকাউন্টে, কিন্তু আতিয়া বেগম সেই টাকা খরচ করতে দেয় না। আদ্রিতা একটা ব্যাপার ভেবে দেখে, তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন? এই তো 21 বছর হয়ে গিয়েছে তার। কয়েকদিন পরে 22 হবে। বুড়ি হয়ে যাচ্ছে, অথচ মা বিয়ের কথা ভাবছে না। আদ্রিতা কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায়। অহনার পাশে বসে চিল্লায় বলে ওঠে, মা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে ভুলে গেছ? তখনই আবরার আর সিয়াম বাড়িতে ঢুকল এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে আদ্রিতার। অহনা আদ্রিতার কোলে তুলে দেয় বাচ্চাকে এবং একটু আরাম করে বসে। সদ্য সিজার করা হয়েছে। দীর্ঘক্ষণ বাচ্চা কোলে রাখলে পেরেশান হয়ে ওঠে। আদ্রিতা বাচ্চাকে কোলে নিল ঠিকই, তবে মনে মনে বিড়বিড় করে বলে, কয় বছরের জন্য যে আমার কোলে তুলে দিল আল্লাহ জানে কি। ইদানিং অ্যানি ভীষণ জেলাস ফিল করে। এই যে আদ্রিতার কোলে ছোট্ট বাচ্চা, যাকে এই মুহূর্তে টপাটপ চুমু খাচ্ছে, এটা দেখে তার হিংসা হচ্ছে। মনে হচ্ছে তাকে গুরুত্ব কম দিচ্ছে। অসহায় অ্যানি বসে পড়ে আদ্রিতার পায়ের কাছে। কুটুর কুটুর নয়নে তাকিয়ে থাকে, অপেক্ষা করে কখন এই বাচ্চাটা নামবে তার মালিকের কোল থেকে। আতিয়া বেগম একটার পর একটা বাটি এনে রাখছে টেবিলে। একটু আগে যে আদ্রিতা মস্ত বড় একখানা কথা বলেছে, বেমালুম ভুলে গিয়েছে বোধহয় তিনি। কোনো জবাব দিল না, প্রতিক্রিয়া করল না। কেন কেন কেন? আবরার শান্ত নয়নে তাকিয়ে আছে আদ্রিতার পানে। সিয়াম একবার আদ্রিতাকে দেখছে তো আবার আবরারকে। অতঃপর কিছু একটা চিন্তা করে এক গাল হাসে, বা হাতে চুলগুলো পেছনে ঠেলে টি শার্ট খানা টেনে টুনে ঠিক করে নেয়। পকেট থেকে ফোন বের করে তার স্ক্রিনে নিজের চেহারা খানা একবার দেখে নেয়। আদ্রিতা, তোমার জন্য একটা ছেলে দেখেছি, বলতে বলতে এগিয়ে যায়। একদম আদ্রিতার পাশে গিয়ে বসে পড়ে। অহনা ছোট ছোট নয়নে সিয়ামের পানে তাকিয়ে বলে, তোকে কে দায়িত্ব দিচ্ছে আদ্রিতার জন্য ছেলে খোঁজার? আহ অহনা, তুই সারা জীবন বলদি থেকে যাবি। আমিও বাংলাদেশি, আদ্রিতাও বাংলাদেশি, তো আমার একটা দায়িত্ব রয়েছে না? আদ্রিতা, বলো দায়িত্ব আছে না? আদ্রিতা খুশি হয়ে কিছু বলতে যাবে, তার আগেই আতিয়া বেগম বলে ওঠে, আমি কখনো আদ্রিতার বিয়ে দিব না। সিয়ামের হাসি মুখটা চুপসে যায়। সেই সাথে আদ্রিতারও। তাকে বিয়ে দেওয়া হবে না মানে সারা জীবন সিঙ্গেলি কাটাতে হবে? গভীর রাতে বরের সাথে রোমাঞ্চ করা হবে না? চুমু খাওয়া হবে না? বাচ্চার মা হওয়া হবে না? বরের কোলে ওঠা হবে না? এটা মানা যায়? আদ্রিতা মানতে পারবে? কখনোই না। রোমাঞ্চ করার জন্য হলেও বিয়ে করতেই হবে। আচমকা আদ্রিতা চিৎকার করে দাঁড়িয়ে পড়ে। চিল্লিয়ে বলে, মা, আমার বিয়ে করতেই হবে।
একটা জীবন জামাইয়ের আদর ছাড়া কাটাতে পারবো না আমি। 4 জন সদস্য বড় বড় নয়নে তাকায় আদ্রিতার পানে। আবরার চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে বেয়াদব একটা। আতিয়া আর অহনা হেসে ফেলে। সিয়াম আফসোসের সুরে বলে, তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল। লজ্জা পায় আদ্রিতা। এত জোরে বলা উচিত হয়নি। এতগুলো বড় বড় মানুষ। চিহহ আদ্রিতা চিহহ। তুই তো দেখছি সত্যি সত্যিই চরিত্রহীন হয়ে যাচ্ছিস। চরিত্রের চেয়েও নেই তোর। কাচুমাচু হয়ে বসে পড়ে। আতিয়া প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলে, আমার 2 সন্তান। তাদের কাছে আমার কোনো মূল্য নেই। বছরের পর বছর চলে গিয়েছে, তারা কখনোই আমার খোঁজ নেয়নি। হ্যাঁ, প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে। দীর্ঘদিন জন্ডিসে ভুগেছি। বাড়ির প্রতিটা সদস্য বদনাম দিয়েছিল আমি বুড়ো বয়সে প্রেগন্যান্ট হয়েছি। আমার ছেলে মেয়ে পাশে থাকলে এমন বদনাম দেওয়ার সাহস কারোর হতো না। আমার বেঁচে থাকার অবলম্বন আদ্রিতা। এই মেয়েটিকে বুকে জড়িয়েই বেঁচে আছি আমি। আমার সুখ দুঃখে এই একটা মানুষকেই পাশে পাই। তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাব, একাকিত্বে মরে যাব। বলতে বলতে আঁখিতে অশ্রু জমে আতিয়া বেগমের। আবেগে ভেসে যায় আদ্রিতাও। তারও কান্না পায়। উহু আতিয়া বেগমের দুঃখের কথা শুনে নয়, নিজের দুঃখের কথা মনে করে। চিরন্তন সত্য কথা হচ্ছে আদ্রিতারও আতিয়া বেগম ছাড়া আর কেউ নেই। এই মানুষটি না থাকলে আদ্রিতাও একাকিত্বে মরে যেত। অহনা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। সবাইকে সেন্টি খেতে দেখে আদ্রিতা বলে ওঠে, ইহহ মা, তোমার যদি আরও একটা ছেলে থাকতো তাহলে তাকে আমি বিয়ে করতে পারতাম। তারপর সারা জীবন একসাথেই থাকতাম। দারুণ হতো না? আবরার বড় বড় পা ফেলে নিজ কক্ষের পানে অগ্রসর হয়। এতক্ষণে কেউ তাকে খেয়াল করেনি। আতিয়া বেগম পায়েসের বাটি হাতে নিয়ে এক দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে এবং বলে, শুভ জন্মদিন বাবা তোর্য। বাকিটুকু শেষ করতে পারে না আতিয়া বেগম। আবরার তাকে পাশ কাটিয়ে চলে যায়। আতিয়া বেগম ধপ করে বসে পড়ে ফ্লোরে। আজ তার ছেলের জন্মদিন। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের পছন্দের সকল কিছু একা হাতে রান্না করেছে। ভেবেছিল আজকের দিনটাতে আবরার তার সাথে ভালো করে কথা বলবে, পায়েস খাবে। কিন্তু তার কিছুই হলো না। খুব বেশি ভুল করেছিল কি সে? মস্ত বড় অপরাধী। সিয়াম হতাশ হয়। অহনাও কেঁদে ফেলে। আদ্রিতা চোয়াল শক্ত করে ফেলে। এক রাশ রাগ জন্মায় আবরারের উপর। ইচ্ছে করছে বড় বড় চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। সেই সকালে কারোরই আর খাওয়া হয় না। আতিয়া বেগম নিজ কক্ষে দরজা আটকে কাঁদছে। অহনা তৈরি হতে গিয়েছে। আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেকআপ করাতে। অহনার স্বামী হিমেল এবং শাশুড়ি এসে বসে আছে। তারাই নিয়ে যাবে ডাক্তারের কাছে। বাবু এখন হিমেলের কোলে। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে একটু বাইরে বের হয়। আজকেই প্রথমবার বাইরে বের হলো আদ্রিতা। কাউকে বলে আসেনি, সাথে এনেছে আতিয়া বেগমের ফোনখানা। আসিফ আদনান রিপ্লাই করেছিল মেসেজের এবং বলেছে আজকে কল দিবে। এখানকার মেয়েগুলো বেশ সুন্দর। জিন্স টপস, শর্টস যে ড্রেসই পরুক তাদের বেশ সুন্দর লাগে। আদ্রিতা রাস্তার এক কোণা দিয়ে হাঁটছে এবং রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাইকে পর্যবেক্ষণ করছে। সরু রাস্তার 2 পাশেই রয়েছে ছোট ছোট বাড়ি। বাংলাদেশের ঢাকার শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। অতিরিক্ত যানবাহনও নেই। রিকশা, অটো, টোটো, টেম্পু, ঠেলা গাড়ি কিছুই নেই। শুধু একটু পরপরই লাল, কালো, সাদা রঙের 4 চাকার গাড়ি দেখা যাচ্ছে। খুব বেশি জোরে ড্রাইভ করছে না, বরং রয়েছে ধীরে সুস্থে। হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে জানা নেই আদ্রিতার। তবে পা ব্যথা করছে। কোল থেকে অ্যানিকে নামিয়ে রাস্তার পাশে বসে পড়ে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে আসিফ আদনান নামটা ভেসে উঠেছে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে রিসিভ করে। হ্যাঁ, আমি আদ্রিতা। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। হ্যাঁ, চিনতে পেরেই কল করেছি। কেমন আছো? ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। সুইজারল্যান্ডের কোথায় আছো? জুরিক শহর মেবি। সেখানে আমার নানু বাড়ি। বছরে একবার যাওয়া হয় আমার। কতদিন থাকবে তুমি? 2-3 মাস মনে হয়। সঠিক জানি না তো। ঠিক আছে, আমি আসছি এই মাসের মধ্যেই। জরিক নদী দেখেছ?
আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। কিছুই দেখতে পারিনি। আচ্ছা, আমি এসে ঘুরতে নিয়ে যাব। আদ্রিতার খুশি আর দেখে কে। মনটা নেচে ওঠে পেকুম তুলে। কিছু বলার জন্য হাঁ করে তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। এই নিয়ে 3 বার এই কণ্ঠ শুনল আদ্রিতা। এখানে কি করছো? চমকে পেছনে তাকায় আদ্রিতা। কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পেছনে। গাড়ির কাচ নামানো। সেই কাচের মধ্যে দেখা যাচ্ছে আবরার তাসনিন এর গম্ভীর মুখশ্রী। হাত ফসকে ফোন খানা পড়ে যায় আদ্রিতার। অ্যানি পরিচিত মুখ দেখে এক দৌড়ে গাড়ির নিকট চলে যায়। মিউ মিউ আওয়াজ তুলে ডোর খোলার ইঙ্গিত দেয়। কিন্তু পাষাণ আবরার খোলে না ডোর। আদ্রিতা মাথা নিচু করে ফেলে। কোলের মধ্যে পড়ে থাকা ফোন খানা তুলে কানে নেয়। ছোট স্বরে বলে, আমার ভাই এসেছে। রাখছি, পরে কল করব। পরপরই কান থেকে ফোন নামিয়ে দাঁড়িয়ে পড়ে। আবরারের কপালে ভাঁজ পড়ে। ভাই এসেছে? ভাই? আবরার তার ভাই হয়? আদ্রিতা দাঁড়িয়ে পড়ে। দুপা এগিয়ে এসে অ্যানিকে কোলে তুলে নেয় এবং মাথা নিচু করে বলে, ঘুরতে এসেছিলাম, যাচ্ছি বাসায়, বলেই হাঁটতে শুরু করে। আবরার গাড়ি থেকে নামে। বড় বড় কদমে আদ্রিতার সামনে এসে দাঁড়ায়। প্রথমেই হাত থেকে ফোনটা টেনে নিয়ে ছুঁড়ে মারে দূর অজানায়। ফোন খানা কোথায় গিয়ে পড়ে তার হদিস নেই। আদ্রিতা বড় বড় নয়নে তাকায় আবরারের পানে। এটা কি করলেন আপনি? মায়ের ফোন এটা। ফেললেন কেন? কৈফিয়ত দেওয়ার মতো মানুষ আবরার নয়। তাই কোনো কৈফিয়ত না দিয়ে আদ্রিতার বা হাত খানা মুঠোয় পুরে নেয় এবং টানতে টানতে নিয়ে আসে গাড়ির নিকটে। আদ্রিতা সমান তালে বকবক করতে থাকে। কি করছেন আপনি? আমাকে জোর করতে হবে না। ভালোভাবে বললেই আমি গাড়ি বসব। হাত ছাড়ুন। টানটানির দরকার নেই তো। তবে সেই সব কথা শোনে না আবরার। গাড়ির দরজার কাছে এনে আদ্রিতার হাত ছেড়ে দেয়। পরপরই নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে এবং আদ্রিতাকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আশ্চর্য, আদ্রিতার কয়েক সেকেন্ড সময় লেগে যায় কোথায় বসে আছে বুঝতে। পরপরই অনুভব করে তার পিঠের উপর দিয়ে একটা দড়ি চলে গেল। মানে গাড়ির সিট বেল্ট বেঁধে নেয় আবরার আদ্রিতা সহ। এটা কি করছেন? এভাবে কি করে যাব? আমাকে পাশে বসিয়ে দিন, নিচু স্বরে বলে আদ্রিতা। অ্যানি পড়ে আছে পাশের ছিটে। সে গাড়িতে উঠতে পেরেই খুশি। আদ্রিতার সাথে কি হচ্ছে সেদিকে খেয়াল নেই। আবরার যেন শুনছেই না আদ্রিতার কথা। তবে আদ্রিতা চুপ থাকতে পারছে না। এভাবে বসা যায়? ছিহ ছিহ। অস্বস্তিতে জেকে ধরেছে। লজ্জায় গাল দুটো টকটকে লাল রং ধারণ করেছে। চোখের সামনে আবরারের প্রশস্ত বুক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নাকে ভেসে আসছে জেন্টস পারফিউম এর কড়া ঘ্রাণ, গলা শুকিয়ে কাট কাট হয়ে গিয়েছে। ইতোমধ্যেই হাত পায়ে মৃদু কম্পন অনুভব করছে। আদ্রিতা পুনরায় বলে, ভাইয়া আমাকে। বাকিটুকু শেষ করার আগেই আবরার চাপা স্বরে চলে ওঠে, আম ইউর হাজব্যান্ড। কি বলছেন এসব? অলক্ষণে কথা নিয়ে মজা করবেন না প্লিজ, ভয়ার্তক স্বরে বলে আদ্রিতা। জবাব দেয় না আবরার। তাকায়ও না আদ্রিতার পানে, বরং খুবই মনোযোগ সহকারে ড্রাইভ করতে থাকে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। খুবই কাছাকাছি রয়েছে মুখখানা। যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যায় ঠিক ততটাই কাছাকাছি। এই মুহূর্তে আদ্রিতা আবিষ্কার করল লোকটার থুতনিতে কাটা দাগ রয়েছে। দাড়ির জন্য দাগটা দেখা যায় না। আর বা চোখের পাশে একটা ছোট তিল রয়েছে। একদমই ছোট, কাছাকাছি ছাড়া নজরে পড়বে না। তারপর লোকটার বুকের ভেতর হতে টিপটিপ আওয়াজ আসছে। হার্টবিট দ্রুত চলছে বোধ হয়। আদ্রিতা ব্যাপারখানা শিওর হওয়ার জন্য নিজের বা হাতখানা চেপে ধরে আবরারের বুকের বা পাশে। মাথাখানা এগিয়ে কান খাড়া করে। না ঠিকই শুনছে। টিপটিপেই করছে। মেয়ে মানুষ কোলে বসে থাকলে শুধু হার্টবিট নয়, আরও অনেক কিছুই ফাস্ট চলে। ভূমিকম্পের ন্যায় শোনাল আবরারের কথাখানা। সাইক্লোন যেমন হঠাৎ করে এসে কাঁপিয়ে দেয় প্রকৃতি, ঠিক তেমনি আবরারের কথাখানা কাঁপিয়ে দেয় আদ্রিতার সমস্ত সত্তা। অন্যরকম শোনাল লোকটার কণ্ঠ। ডার্ক রোমান্টিক মুভিতে হিরো যখন নায়িকার সাথে রোমাঞ্চ করার মতো থাকে, তখন 2-1খানা কথা বলে স্লো ভয়েসে ঠিক তেমন শোনাল। লোকটার বউয়ের কপালে শনি রবি সোম সব রয়েছে। দেখা গেল সর্বক্ষণ বুকে কোলে নিয়ে ভুলভাল বার্তা বলে গেল।
বা এমনও হতে পারে বদ্ধকক্ষে ৪-৫ দিন কাটিয়ে দিল। ওহো মাই গড! শুকনো ঢোক গিলে আদ্রিতা আখি পল্লব বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়। অ্যানি পাশের সিটে গা এলিয়ে দিয়েছে এবং কুটুর কুটুর নয়নে আবরার আদ্রিতাকে দেখতে। পলক ফেলছে না চোখের, আবার কিছু বলছেও না, যেন আদ্রিতা এবং আবরার মুভি করছে আর অ্যানি সেই সিন দেখছে। একটু নড়েচড়ে ওঠে আদ্রিতা, আবরারের কাঁধে হাত দিয়ে একটু ভালে করে বসার চেষ্টা করে। তখনই আবরার ফের বলে ওঠে, উনুন, ডোন্ট ডিস্টার্ব। কপালে ভাঁজ পড়ে আদ্রিতার। কখন সে ডিস্টার্ব করল? উল্টে সেই তো আদ্রিতাকে ডিস্টার্ব করছে। হাতে ভেজা ভেজা কিছু অনুভব করতেই আদ্রিতা নজর দেয় আবরারের গলায়। ঘেমে গিয়েছে লোকটা, কিন্তু কেন? ওয়েদার তো ঠান্ডা, শীতের পোশাক পরার মতো ওয়েদার, তাহলে এই হাতি ঘামছে কেন? আশ্চর্য। হঠাৎ গাড়ি থেমে যায়। আদ্রিতার হুঁশ ফেরে। এতক্ষণ আবরারকে অনুভব করতে এতই ব্যস্ত ছিল যে কখন পথ ফুরিয়ে গিয়েছে খেয়ালই করেনি। আবরার চোখ বন্ধ করে আদ্রিতার কোমরে হাত রাখে, গভীরভাবে ছুঁয়ে দেয় কোমরের ভাঁজ। পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা, নিজের হাতখানা রাখে আবরারের হাতের উপর এবং বল প্রয়োগ করে ছাড়ানোর চেষ্টা করে। রিমরি নিয়ে বলে, আমি নামব। বিরক্ত হল বোধহয় আবরার। চোখ মুখ কুঁচকে চোখ খুলে আদ্রিতার নিচু মুখের পানে তাকিয়ে গম্ভীর স্বরে ভয়ঙ্কর কিছু অশ্লীল বাক্য আওড়ায়। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, কান দিয়ে যেন ধোঁয়া বেরুচ্ছে তার। ছিহহ, লোকটা এত অশ্লীল। বিড়বিড় করে বলে, আপনি প্লিজ মুখে ফুলস্টপ মেরে থাকুন, মুখ খুললেই ভূমিকম্প হয়ে যাবে। আবরার বোধহয় শুনতে পেল আদ্রিতার কথা, তাই তো চাপা স্বরে বলে ওঠে, উহু, ভূমিকম্প এখনো হয়নি। আসিফ আদনান নামটা আর একবার শুনলে ভূমিকম্প হবে তোমার ছোট্ট দেহখানায়। সহ্য করতে পারবে না, মরে যাবে। নিজ বক্তব্য শেষ করে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে দেয় আবরার। আদ্রিতা যেন এটারই অপেক্ষায় ছিল। তাড়াহুড়ো করে নেমে পড়ে আবরারের কোল হতে। কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে চলে যায় মূল ফটকের ভেতরে। দরজার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে দুটো শ্বাস টানে। এতক্ষণ যেন শ্বাস আটকে ছিল। লোকটা ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর নয়, নির্লজ্জ। চিহহ কিসব কথা বলে, মুখের কোনো ব্রেক নেই। অসভ্য হাতি একটা। জিভ দ্বারা ঠোঁট বিজিয়ে নেয় আদ্রিতা। কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকে। একবার পিছু ঘুরে উকিও দিয়ে ফেলেছে ইতোমধ্যে। মনে হচ্ছে এই বুঝি লোকটা পেছনে চলে আসলো আর আবারও কিছু ভুলভাল বাক্য আওড়ালো বা আদ্রিতাকে। নানা, ছিহ ছিহ, লোকটা আর এমন করবে না। এনি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়ায়। সে মাত্রই দৌড়ে এলো। মিনিট দুয়েক পরে সিয়াম দরজা খুলে দেয়। আদ্রিতাকে দেখে এক গাল হেসে বলে, উফাফ আদ্রিতা, তুমি হচ্ছ চোখের শান্তি, তোমায় দেখলেই পরাণ জুড়িয়ে যায়। আদ্রিতা সিয়ামকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, সিয়াম ভাই, আমি আপনার আপন বোন, ফ্ল্যাট করবেন না? সিয়ামের হাসি মাখা মুখখানা চুপসে যায়। হাত দ্বারা কপালে দুটো আঘাত করে উচ্চস্বরে বলে, ইয়া মাবুদ, এই ছিল আমার কপালে? হতে চাইলাম বর, বানিয়ে দিল আপন ভাই। এসব আমি কেমনে সহ্য করব? আদ্রিতা হেসে ফেলে সিয়ামের কথা শুনে। অলস ভঙ্গিমায় সোফায় এসে বসে। হাতের ইশারায় সিয়ামকেও ডাকে। নিজের পাশে বসতে বলে। ভদ্রছেলে সিয়াম এসে বসে আদ্রিতার পাশে। ভাই, উনি বলল খু আম ইউর হাজব্যান্ড। কেন বলল গো? কাহিনী কি? পাগল হলো নাকি? আরে হো, ধুর, ওই শালা পাগল। ছোটবেলায় তোমাদের বিয়ের কথা হয়েছিল, ও সেটা ধরেই পড়ে আছে। হে হে, ভেবেছে তোমাকে বিয়ে করবে। পাগল ছেলে। কেবলা মার্কা হাসি দিয়ে বলে সিয়াম। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, পৃথিবীতে এত এত ভালো মানুষ থাকতেও আমার বিয়ের কথা কেন ওই হাতির সাথেই হয়েছিল সিয়াম ভাই? সিয়াম সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় বলে, তুমি চাইলে হাতি ডিলিট করে সিয়ামকে সেভ করতে পারো, অপশন আছে। আদ্রিতা মুখ বাঁকায়। পাগলের থেকে হাতিই ভালো নয় কি? তুমি আমায় পাগল বললে আদ্রিতা? না তো ভাই। কখন বললাম? আপনি আমার আপন ভাই, পাগল বলতে পারি? সিয়াম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলবে তার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আহাদ, আমান এবং ইভান।
তাদের হাতে রয়েছে বিশাল সাইজের ব্যাগ। কৌতূহলী আদ্রিতা প্রশ্ন করে, ব্যাগে কি আছে? জবাব দেয় আমান, আজকে আবরারের বার্থডে তো, ওকে সারপ্রাইজ দিব। পরপরই ওরা কাজে লেগে পড়ে। অহনা আদ্রিতার কোলে বাচ্চা দিয়ে নিজেও ওদের হাতে হাতে সাহায্য করে। আতিয়া বেগম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তার ছেলে কি এসব মানবে? করবে বার্থডে সেলিব্রেট? হয়তো করবে না। ঘণ্টা লেগে যায় সাজানো শেষ হতে। আমান এবং আহাদ আতিয়া বেগমকে জোর করে কিচেনে পাঠিয়ে দেয়। তারা কেন কেক আনেনি? আতিয়া বেগম এর হাতে বানানো কেক দিয়েই আবরারের বার্থডে সেলিব্রেট করবে। কাজ শেষে সকলেই ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ে। বাচ্চা কাঁদছে বিধায় অহনা তাকে নিয়ে নিজ কক্ষে চলে যায় দুধ খাওয়াতে। আদ্রিতা একখানা বেলুন ফুলানোর চেষ্টায় আছে। আমান বলে, আদ্রিতা তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ ভাইয়া, খুব পারি। এমনকি মুখে মুখে কবিতা বানাতেও পারি। শোনাবো একটা? আহাদ বলে, শোনাও তো দেখি। সোজা হয়ে বসে আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর বলে, আম পাতা জোড়া জোড়া, সিয়াম ভাইয়ের কপাল পোড়া, শেয়ালের ডাকে কুকুর নাচে, আহাদ ভাই আশায় বাঁচে, রাতের রং কালো, আমান ভাই খুবই ভালো, দূর আসমানে বক থাকে, ইভান ভাই কুকুকু বলে ডাকে, মানুষ নাম তার দেখতে হাতির বাচ্চা, সে আর কেউ নয় আমাদের আবরার চাচা। আতিয়া বেগম উচ্চস্বরে হেসে ফেলে আদ্রিতার কবিতা শুনে। আমান লাজুক হেসে আদ্রিতার পাশে বসে পড়ে। আহা, তাকে ভালো বলেছে মানে আদ্রিতার তাকে ভালো লাগে। গল্পের পরবর্তী পর্বটি দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।